আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি আমি মামুন। অনেক নতুন ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অবশ্যই ঘটনাগুলি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ঘটনাগুলি পড়ে শোনা যাক। ঘটনাটি ইমেল করে পাঠিয়েছেন সজীব ভাই। সজীব ভাইয়ের বাড়ি, অরিজিনাল বাড়ি হচ্ছে কলকাতা ঝাড়গ্রাম উপজেলায়। তো সে লিখেছেন, প্রিয় ভাই কেমন আছেন? আশা করছি আপনি ভালো আছেন। আসলে আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, সে ঘটনাটি আমার দাদার সাথে ঘটেছিল। আর আমি এই ঘটনাটি শুনেছি আমার বাবার থেকে। আসলে আমার দাদা জীবিত নেই, তো আমার বাবার থেকে যেভাবে শুনেছি ঠিক সেভাবেই আপনাদের কাছে উপস্থাপনা করছি। আমার দাদা যে গ্রামে থাকতো, গ্রামের নাম হচ্ছে ঝাড়গ্রাম। আমার দাদা ও গ্রামের রানার ছিল। আসলে রানার শব্দটা হচ্ছে পিয়ন। আমরা ডাকঘরের যে চিঠিপত্র আদান প্রদান করা হয়, যার মাধ্যমে তাকে আমরা পিয়ন বলি। তো আমার দাদা ছিল তখনকার রানার। তখনকার যোগাযোগ মাধ্যম ছিল চিঠিপত্রের। সে সুবাদে আমার দাদা সেই কাজটাকে খুব বেশি ভালোবাসতো। কারণ কারো প্রিয় মানুষের খবরাখবর কারো কাছে পৌঁছে দিয়ে তাকে খুশি করার কাজটা অত্যন্ত ভালো ছিল, তার কাছে অত্যন্ত ভালো লাগতো এবং সেই কাজটাকে ভালোবাসতো। ইনফ্যাক্ট সবাই তাকে অনেকটা ভালোবাসতো, কারণ তাদের প্রিয় মানুষের খবর তো এই মানুষটাই এনে দিত। সে বিভিন্ন গ্রামে যেত, কলকাতার অনেক গ্রামে যেত, যে যে গ্রামে তার যেতে আসতে প্রায় 2 দিন লেগে যেত, তাও সে এই কাজটা করত। একদিন সে একটি গ্রামে যায় কারো চিঠি পৌঁছে দেওয়ার জন্য। সেদিন যেতে যেতেই সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা নামার সাথে সাথেই প্রচুর ঝড় বৃষ্টি হতে লাগে। এই ঝড় বৃষ্টির জন্য সে কোথায় থাকবে, কি করবে সেটা বুঝে উঠতে পারছিল না। তখন তার চোখের সামনে একটি পুরনো বাড়ি ভেসে ওঠে। তো সে চিন্তা করে যে আজকে এই বাড়িটাই থেকে যাই। এই বাড়িতে একটা কাজের লোক আছে, যদি তার সাথে থেকে যেতে পারি হয়তো আজকে রাতটা খুব শান্তিতে কাটানো যাবে, নাহলে ঝড় বাদলের দিন কোথায় যাব। এটা ভেবে সেই ঝড় বৃষ্টির মধ্যে ওই বাড়িতে যায়। গিয়ে যখন দরজায় কড়া নাড়ে, তখন একটি বৃদ্ধ লোক সে দরজা খুলে দেয়। বৃদ্ধ লোক দরজা খুলে দেওয়ার সাথে সাথেই বলছে, রানা সাহেব কেমন আছেন? আসুন আসুন, বৃষ্টি পড়ছে, অনেক ঝড় হচ্ছে, আপনি বাইরে কি করছেন, ভিতরে আসুন। তো আমার দাদা তখন ভাবতে লাগলো, যে লোকটা আমাকে এইভাবে চিনে কি করে, সে কিভাবে জানে যে আমি রানা। সেই কথা ভাবতে ভাবতে ঘরের ভিতরে প্রবেশ করল। ওই ভদ্রলোক আমার দাদাকে খুব হাসি মুখেই ঘরে ঢুকতে দিয়ে তার সাথে কথা বলতে লাগলো। সে বলল যে আজকে রাতে আমার সাথেই থাকতে পারবে, চিন্তা করবেন না, খাবার দাবারের ব্যবস্থা করা আছে। আমার দাদা তো এই কথা শুনেই সে ভাবতে লাগলো যে সে কি করে জানে যে আজকে আমি তার এখানেই আসব, খাবার দাবারের ব্যবস্থা আছে, হয়তোবা সে রান্না করেছে, সেখান থেকেই কিছুটা বেঁচে গিয়েছে, এর জন্য সে এই কথাটা বলছে। আমি আর 4-5 না ভেবে তার সাথে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে সে আমাকে একটি রুমের কাছে নিয়ে গেল, যে রুমের লাইটটা তেমন ভাবে জ্বলছিল না। আলোটা মিটিমিটি করে জ্বলছিল। ঘরের মধ্যে অনেক পুরনো জিনিস ছিল, যেমন আগের কালের জমিদারদের বা কোনো নবাবদের থাকতো এরকম অনেক আসবাবপত্র আছে। আমার দাদা বলতে লাগলো যে এটা তো তেমন পুরনো বাড়ি মনে হচ্ছে না, তবে এখানে তো অনেক জমিদার বা নবাবদের অনেক আসবাবপত্র দেখা যাচ্ছে। তখন সেই ভদ্রলোকটা বলল যে হ্যাঁ হ্যাঁ, এখানে মাঝে মধ্যে আমাদের নবাব এসে থাকতো,
এটা নবাবের বাংলো। তখন আমার দাদা বলল, ও তাহলে এই কথা। লোকটা বলল, চলুন আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি, একসাথে বসে খাবো। আমি আর অন্য কিছু না ভেবে আমি গিয়ে হাত মুখ ধুয়ে এসে তার সাথে বসলাম খাবার খেতে। তার রান্না করার অনেক আইটেম ছিল। সে মাছ ভাজা, মাছ ভুনা, ভাজি, ডাল, সবজি, আরো অনেক কিছু ছিল। আমি তখন ভাবতে লাগলাম যে একটা মানুষ এতগুলো পদ দিয়ে কি করে খেতে পারে। একটা মানুষের তো 2-3 পদ হলেই যথেষ্ট, তার জন্য ওইটাই বেশি হয়ে যায়। আর এখানে 6-7 পদ আছে। সে বলল যে নিন নিন, শুরু করুন, খাবারের সামনে এত কিছু ভাবতে নেই। আমি যখন মাছের ভাজি নিয়ে এক লোকমা মুখে দিলাম, তখন মনে হলো যে এই মাছটা তেমন সিদ্ধ হয়নি, ভাজাটা তেমন ভাবে হয়নি, কাঁচা কাঁচা লাগছে। মুখে দেওয়ার সাথে সাথে কেমন যেন বমির মতো উটকে আসতে লাগলো। তবে তাকে বোঝালাম না, কারণ সে এতটা ভালোবেসে আপ্যায়ন করছে, এখন যদি তার সামনে এটা বলি সে কষ্ট পাবে, এটা ভেবে আর কিছু বলা হয়। আমি খেতে লাগলাম। খাবার শেষ করে আমি যখন হাত ধুয়ে বসলাম, তখন কেমন যেন আমার কাছে আশপাশ থেকে হাসির আওয়াজ আমার কানে আসছিল। আমি ভাবতে লাগলাম যে হঠাৎই হাসির আওয়াজ কোথা থেকে। আমি তো থমকে গেলাম কতক্ষণের জন্য। হঠাৎ আবার অদ্ভুত চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছি। তখন ভাবলাম হয়তোবা আমার কোনো মনের ভুল হচ্ছে, বা আমি ক্লান্ত, তার জন্য হয়তোবা এইসব আবোল তাবোল চিন্তাধারা আমার মাথার মধ্যে আসছে। কারণ এই বৃষ্টি বাদল এত ঝড়ের মধ্যে কে বাই হাসাহাসি করবে, কে বা চিল্লাচিল্লি করবে। আর এই বাংলোর মধ্যে তো আমি তেমন কাউকে দেখছি না, আমাদের দুজন ব্যতীত এখানে আর কেউ নেই। একটু পর সে বলল যে চলুন আপনার রুমে আপনাকে দিয়ে আসি, অনেক ক্লান্ত, আপনি গিয়ে শুয়ে পড়ুন, ঘুমিয়ে যান, সকাল ভোর হলেই আপনি বেরিয়ে যেতে পারবেন। তখন আমি রুমে যেতেই দেখলাম মিটিমিটি আলোতে আমার জানালার পাশে কারো একটি ছায়া দেখতে পেলাম। তবে পরক্ষণেই সে ছায়াটা ওইখান থেকে উধাও হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। তারপরেও চুপচাপ ঘরে গিয়ে নিজের জামা কাপড় ছেড়ে যখন বিছানায় নিজের শরীরটা হেলে দিয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম, আবারও সেই অদ্ভুত এক হাসির আওয়াজ আমার কানে ভেসে উঠল। আমি আবারও চমকে উঠে ভাবতে লাগলাম এখন আবার কে হাসছে। একটু পর দরজার সামনে একটি অদ্ভুত রকমের সুন্দর মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ভাবতে লাগলাম আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি এটা বাস্তব। এখানে এত সুন্দর একটি মেয়ে আসবে কি করে। তারপরেও ভালো করে দেখার চেষ্টা করলাম যেটা কি সত্যি না আমার কোনো কল্পনা। তবে দেখি না মেয়েটি দরজার সামনে দাঁড়িয়ে কি অপরূপ ভাবে হাসছে। তার হাসি দেখে আমি এতটাই মুগ্ধ হয়ে পড়েছিলাম যে কিছুক্ষণের জন্য আমি অন্য কোনো চিন্তাই করতে পারছিলাম না। তার হাসিটুকু এতটাই ভালো ছিল যে আমি দেখে পুরো মুগ্ধ হয়ে পড়েছিলাম। সে হাসতে হাসতে হাতের ইশারায় আমাকে ডাকতে লাগলো। হাতের ইশারায় আমাকে ডাকতে লাগলো। আমি তখন আর কিছু বুঝে উঠতে না পেরে তার পিছু পিছু হাঁটতে লাগলাম। এমন মনে হয়েছে যে সে আমাকে অবশ করে ফেলেছে, তার বশে করে নিয়েছে। সে যা বলছে আমি তাই করতে লাগলাম। তার পিছু পিছু হাঁটতে হাঁটতে আমার রুম থেকে বের হয়ে
অন্য একটি রুমে চলে গেলাম। সে রুমে যেতেই দেখি বিশাল বড় এক রুম। রুমটি হয়তোবা কোনো নাট্য মন্ত্র ছিল। সেখানে হয়তোবা কোনো নর্তকীরা বা কোনো বাইজিরা নাচত। আমি সেখানে ঘোরের মধ্যে থেকে ভাবতে লাগলাম, আমি কি কোনো বাইজির প্রেমে পড়ে গেলাম বা তার কোনো মায়ায় জড়িয়ে গেলাম না তো? সে মেয়েটা আমার সামনে গিয়ে খুব সুন্দর করে নাচতে লাগলো। তার নাচ দেখে আমি এতটাই মুগ্ধ হয়ে পড়েছিলাম যে কিছুক্ষণের জন্য নিজেকে নবাব ভাবতে লাগলো। আমি মাটিতে বসে পড়ি এবং নিজের কল্পনাতেই আমি শরাব মদ সেটা পান করতে থাকি। আমার কোনো হৃদয়ের জ্ঞান ছিল না, আমার কোনো হুঁশ ছিল না যে আমি কি করতেছি। এমন সময় সে নাচটা বন্ধ করে দিয়ে থমকে দাঁড়িয়ে যায়। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি হলো, তুমি নাচ বন্ধ করে দিলে কেন? তোমার এই অপরূপ নাচ, তোমার অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিয়েছে। তুমি নাচো, তোমার নাচ দেখতে ইচ্ছে করছে। এমন সময় ওই মেয়েটার আস্তে আস্তে রূপ চেঞ্জ হতে লাগলো। তাকে দেখতে খুব ভয়ঙ্কর লাগলো। সে যখন আমার দিকে ফিরে তাকালো, দেখলাম তার মুখ দিয়ে টাটকা রক্ত ঝরে পড়ছে। তার দাঁতগুলো খুব উঁচু উঁচু ছিল এবং তার চুলগুলো সব এলোমেলো ছিল। তাকে দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি চিৎকার দিয়ে উঠে এবং কি করব বুঝতে না পেরে আমি দৌড়াতে লাগি। তবে যেখানেই যাচ্ছি সে মেয়েটা হুট করে আমার সামনে চলে আসছে। আমি কোথায় যাব, কিভাবে বের হব আমি বুঝতেই পারছিলাম না। তখন চিৎকার করে ভদ্রলোককে ডাকতে লাগলাম, কাকু কোথায় আছেন, আমাকে বাঁচান, কাকু কোথায় আছেন, আমাকে বাঁচান। তবে সে ভদ্রলোকের কোনো সারা শব্দ পেলাম না। নিজের যান বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলাম এবং ছোটাছুটি করতে লাগলাম। এক সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি নিজেকে আবিষ্কার করতে পারলাম যে আমি একটি পুকুর ঘাটে আছি। আমার সামনে একটি বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, হাতে কিছুটা পানি নিয়ে। সে বলতে লাগলো, বাবা তুমি এখানে শুয়ে আছো কেন? এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি এখানে কি করছো? তখন তাকে আমি পুরো ঘটনাটি খুলে বলি। সে বলল, ওই বাড়ির একমাত্র কাজের লোক তো আমি আসলে গতকাল বিকেলে গিয়েছিলাম আমার ভাগ্নির বাড়িতে। তবে এই ঝড় তুফানের জন্য আমি সেখান থেকে আর ফিরতে পারিনি। আমি এখন মাত্র ফিরলাম। তুমি কি বলছো? তোমার কি মাথা টাথা ঠিক আছে বাবা? আমি বলতে লাগলাম যে না না, সত্যি কাকা, আমি সত্যি বলছি। তখন সেই লোকটি বলল, যা হয়েছে ভুলে যাও, এখন তুমি তোমার কাজে বেরিয়ে পড়ো। আমি আর 4-5 না ভেবে ওইগুলো ভোলার চেষ্টা করলাম এবং নিজের কাজে মনোযোগী হলাম। সে থেকে আমার সাথে আর অন্য কোনো ঘটনাই ঘটেনি। তবে কিছুদিন শরীরটা খারাপ ছিল। আমার দাদার এই ঘটনাটি যখন আমি শুনি তখন আমার গা শিউরে উঠেছিল যে তখন তার সাথে কেমন হয়েছিল বা কি হয়েছিল। ঘটনাটি আসলেও আপনাদের সামনে আমি কিভাবে উপস্থাপনা করতে পেরেছি জানি না, তবে অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় সজীব ভাই আপনাকে। আসলে আপনার ঘটনাটি অত্যন্ত ভালো ছিল। ভৌতিক ঘটনা আমরা যারাই শুনি না কেন, ভৌতিক বিষয়গুলো আমরা অনেকেই মানি, অনেকেই মানি না। ভূত, প্যারানর্মাল বা ঘোস্ট, যে শব্দেই বলি না কেন,
যাদের সাথে এই ঘটনাগুলি ঘটে একমাত্র তারাই উপলব্ধি করতে পারে যে সেই মুহূর্তটা ঠিক কেমন ছিল। অবশ্যই যদি আমাদের চ্যানেলের এই ঘটনাগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো। আপনাদের যদি আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া বা আপনাদের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান অবশ্যই আমাদের ইমেলে গিয়ে ইমেল করবেন আপনার নাম, ঠিকানা এবং আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদেরকে লিখে পাঠাবেন। যদি আমাদের পড়ে মনে হয় ঘটনাটি শেয়ার করার মতো অবশ্যই আমাদের লিসেনারদের কাছে আপনার ঘটনাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটিও একটি ইমেল করেছেন আমার প্রিয় বোন। আসলে তার নামটি এবং তার ফ্যামিলির তার জায়গার নামটি হাইড করতে বলেছে, যার জন্যে তার নাম আমরা অন্য একটি নামে ডাকবো। চলুন সেই ঘটনাটি পড়ে শোনা যাক। তো ঘটনাটি যেভাবে লিখেছে ঠিক সেভাবেই আমি পড়ে শোনানোর চেষ্টা করছি। যে আপুটি আমাদেরকে ঘটনাটি লিখেছেন তার নাম সঞ্জিতা। তার সাথে একটি ব্ল্যাক ম্যাজিক হয়েছে। চলুন সে যেভাবে লিখেছে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম। প্রিয় মামুন ভাই, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার নাম সঞ্জিতা। আমি কিছুদিন যাবৎ অসুস্থ। আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই। তো ঘটনাটি রিসেন্টলি আমার সাথে ঘটেছে। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার নাম এবং আমার পরিচয় পুরোটাই গোপন রাখবেন, হাইড করে রাখবেন আশা করছি। তো আমার মায়ের নাম পারভিন, আমার বাবার নাম সোহেল। আমরা মোটামুটি আমাদের আর্থিক অবস্থা মোটামুটি অনেকটাই ভালো। আমার বাবা সরকারি চাকরি করে, আমার মা হাউস ওয়াইফ, আর আমি কলেজে পড়ছি। আমি অনেক বিলাসিতা একটি মেয়ে। আমি বিলাসিতা করতে ভালোবাসি। আমার যখন যেটা মনে হয় আমি সেইটাই করি, কারণ আমার পরিবারের একমাত্র সন্তান আমি। আর্থিকভাবে কখনো আমার ফ্যামিলি আমাকে এটা বোঝায়নি যে আমি কোনো কিছু চাইলে তাদের কাছে তারা আমাকে দিতে পারবে না। আমি যখনই যা চেয়েছি আমার সবগুলো স্বপ্ন তারা পূরণ করেছে। তো একদিন আমার জন্মদিনের দিন আমার বাবা আমাকে একটি আইফোন 11 প্রো গিফট করে। আমার মা আমাকে নিউ ল্যাপটপ গিফট করে। আমার বন্ধু বান্ধব অনেকেই অনেক কিছু গিফট করে। আসলে বলে রাখা ভালো, এই জন্মদিনকে কেন্দ্র করেই আমার সাথে এই ঘটনাটি ঘটেছে। একটি ছেলে আমাকে ভীষণ ভালোবাসতো। ছেলেটি আমার অনেক আগে আমাকে প্রপোজ করেছিল। তখন আমি তাকে না বলে দিই, কারণ আমার এই ভালোবাসার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, বা ভালোবাসাকে আমি কখনোই বিশ্বাস করতাম না। তো সেই ছেলেটিও আমার জন্মদিনের দিন এসে আমাকে একটি টেডি বিয়ার গিফট করে। সেই টেডি বিয়ারটা খুব ছোট ছিল, অন্য সব টেডি বিয়ারের মতো ছিল না, একটা অদ্ভুত রকমের টেডি বিয়ার ছিল। গিফট তো গিফট হয়, এর জন্য আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে গিফটটাকে অন্য কোথাও রেখে দিই। কোথায় রেখেছিলাম সঠিক মনে নেই আমার। তো জন্মদিনে তো অনেক অনেক কিছুই গিফট করে অনেকেই। আমিও সেটা ভেবে আমি তাকে আর সেদিন কিছু বলিনি। সে থেকেই আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। জন্মদিনের দিন রাতে যখন আমি এই প্রোগ্রাম শেষ করে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমোতে যাব, তখনই আমার শরীরটা জ্বালাপোড়া করতে লাগলো। আমার কেমন যেন বমি আসতে লাগলো। হঠাৎ বমির ভাব হতে হতে আমি হঠাৎ বমি করে দিই।
তবে সেটা কোনো সাধারণ বমি ছিল না, সে বমিটা ছিল রক্তের বমি। হ্যাঁ, আমি সেদিন রক্তের বমি করেছিলাম। আমার সারাটা শরীর কে যেন আগুন লাগিয়ে দিয়ে আমাকে জ্বালাপোড়া করাতে বাধ্য করেছিল। আমি ভাবতে লাগলাম যে আমার শরীরে আগুন লেগে গেছে। একটা মানুষের শরীরে যেমন আগুন লাগলে সে চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং কষ্ট পেতে থাকে, ঠিক তেমন কষ্টটা আমি অনুভব করতে লাগলাম। আমার চিৎকার চেঁচামেচিতে আমার মা বাবা ছুটে আসলো, বাড়িতে অনেক গেস্ট ছিল, তারাও ছুটে আসলো। তখন তারা আমার এই কার্যকলাপ দেখে তারা খুব ভয় পেয়ে যায়। একে তো রক্ত বমি, দ্বিতীয়ত আমি কেমন ছটপট করছিলাম। অনেকে অনেক কিছু বলল যে হয়তোবা কিছু খাবার কারণে বা গরমের কারণে অসুস্থতা বোধ করছি, আমি অসুস্থ হয়ে পড়েছি। তখন সবাই বলতে লাগলো যে এখন তো আর ডাক্তারের কাছে নিতে পারবে না, আপাতত ঘরোয়া ট্রিটমেন্ট করো, সকাল হলে ডাক্তারের কাছে নিয়ে যেও। যা ভাবা তাই কাজ। আমার মা বাবা সেই কথায় রাজি হয়ে আমাকে আবারও আমাকে গোসল করিয়ে দিয়ে আমার রুমে শুয়ে দিয়ে গেল। হঠাৎ আমার মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই ঘুরতে লাগলো, আমার কাছে সব অন্ধকার হয়ে পড়ছিল। এমন সময় আমার সামনে সাদা কাপড় পরিহিত একটা লোক দেখতে পেলাম। আমি রীতিমতো ভয় পেয়ে যাই। এটা কে? আমার এই ঘরে আমি ছাড়া তো আর কেউ নেই। আমি রীতিমতো তার বশে চলে গিয়েছিলাম। আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে সে আমাকে তখন বলছিল যে তোর আর বেঁচে থেকে লাভ নেই, তোর এই জ্বালা পোড়া, এই কষ্ট কমবে, তুই মারা গেলে, তুই মরে যা, তুই মরে গেলে তোর সব যন্ত্রণা কষ্ট মিটে যাবে। আমি তার কথা মতোই আমার ফ্যানের সাথে আমি ফাঁসি দিতে লাগলাম। তবে জানি না আমার কপালটা কতটুকু ভালো ছিল। আমার ওড়না দিয়ে যখন আমি ফ্যানের গিট দিয়ে আমার গলায় ফাঁসি দিতে যাব, ঠিক তখনই আমার গেটে কে যেন নক করলো আমার দরজায়। আমি রীতিমতো আমার ঘর থেকে বের হয়ে দেখি যে আমি ফ্যানের সাথে আমার ওড়নাটাকে বেঁধে আমার গলায় ফাঁসি দিতে লাগছি। তখনই চিৎকার করে দিয়ে গিয়ে দরজাটা খুলেই দেখি বাবা আমার দরজার পাশে দাঁড়িয়ে আছে। বাবা বলল, কি হয়েছে? আমি তো দেখতে এলাম যে তুই ঘুমিয়েছিস কিনা, কি হয়েছে, ভয় পেয়েছিস কেন? তখন আমি বলতে লাগলাম, বাবা আমি জানি না কি হয়েছে, একটা লোক দেখতে পেলাম। তারপরে আমি এটা উপলব্ধি করতে থাকলাম যে সে আমাকে বলছে আমি ফাঁসি দেওয়ার জন্য, আমি মরে যাওয়ার জন্য, মরলে নাকি আমার এই যন্ত্রণা কমবে। আমার বাবা তখন আমার হাত ধরে নিয়ে তাদের রুমে নিয়ে গেল এবং মাকে পুরো ঘটনাটা বলল যে আজকে সে আমাদের মাঝেই থাকবে, আমাদের কাছে আজকে সে ঘুমাবে। তবে তারা হয়তোবা ভুলে গিয়েছিল যে আমি রীতিমতো একটি জিনের বশে চলে গিয়েছিলাম। যখন সেই জিনটা আমাকে রীতিমতো বশ করে ফেলেছিল, আমি পাগলের মতো রুমের মধ্যে ছোটাছুটি করতে লাগলাম এবং আমি আমার মাকে, আমার বাবাকেও মেরেছিলাম সেই দিন। আমার যখন জ্ঞান ফিরে তখন বাবা মা আমাকে এগুলা বলতে লাগলো যে আমি নাকি এরকম পাগলামো করছিলাম আর তাদেরকে খুব জোরে মারতেছিলাম। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমি এটা কি করছি। আমি তখনই বললাম যে আমি ওয়াশরুমে যাব। মা বলল চল আমি দিয়ে আসি। ওয়াশরুমে যেতেই আমি আবারও ওই জিনের বশে চলে গেছি। সে আবারও বলতে লাগলো যে তুই এখনো বেঁচে আছিস, তুই এখনো মরিসনি, তোকে মরতে হবে। সে যখন এটা আমাকে বলতে লাগলো, আমি তখন দেখলাম যে আমাদের টয়লেটে একটি হার্পিক রাখা।
আমি কিছু না বুঝেই সে হারপিকটি খেয়ে ফেললাম। খাবারের কিছুক্ষণ পর আমার বুকটা ভীষণ রকম জ্বালাপোড়া করছিল, আমার গলাটা পুরো পুড়ে যাচ্ছিল। এমন সময় আমি চিৎকার করে উঠতেই আমার মা দরজা খুলে দেখে আমি টয়লেটে শুয়ে পড়েছি, ছটপট করছি, এবং কি আমার হাতের পাশেই ছিল হারপিকের সেই বোতলটা, সেটা পড়ে আছে। মা চিৎকার করে বাবাকে ডেকে বলল, তোমার মেয়ে হারপিক খেয়ে ফেলেছে, তাড়াতাড়ি করে হাসপাতালে নিতে হবে। এটা বলতে বাবা অ্যাম্বুলেন্সের সাহায্যে আমাকে হসপিটালে নিয়ে যায়, নিয়ে চিকিৎসা প্রদান করে। হারপিকের ইফেক্টে কষ্ট করা হলেও আমাকে রীতিমতো তারা ওইখান থেকে সুস্থ করে নিল। আমি 3 দিন হসপিটালে ছিলাম। 4র্থ দিন আমার রিলিজ হওয়ার কথা, তবে সেই 4র্থ দিনের আগেই 3য় দিনের শেষ দিনেই রাতে আবারও আমার উপরে তার প্রভাব ফেলে। আমি আবারও তার বসে চলে যাই। একটি নার্স এসেছিল আমাকে ওষুধ খাওয়ানোর জন্য, সেই নার্সকেও আমি সেদিন মেরেছিলাম। তাকে মেরে আমি ওইখান থেকে পালিয়ে যাই। হসপিটাল থেকে যখন পালিয়ে যাই তখন আমার বাবা মা হসপিটালে এসে দেখে আমাকে আর পাওয়া যাচ্ছিল না। আর ওই নার্সটাকে এতটাই মেরেছিলাম যে সে বিগত অনেক দিন যাবৎ হসপিটালে ভর্তি ছিল। আমার বাবা মা আমাকে না পেয়ে তারা রীতিমতো পাগলের মতো হয়ে পড়েছিল। তারা এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো, আমাকে খুঁজতে লাগলো। তারা চিৎকার করতে লাগলো আর মানুষের কাছে বলতে লাগলো যে আমাকে দেখেছে কিনা তারা। তবে আমি যে কোথায় গিয়েছিলাম সেটা আজও আমার মনে নেই। আমার বাবা মা যখন বাড়ি ফিরে আমাকে খুঁজে না পেয়ে তখন আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলতে লাগলো যে এটা কোনো কবিরাজের কাছে গেলে হয়তো আমাকে খুঁজে পাওয়া যেতে পারে। এই কথা শোনার সাথে সাথে আমার বাবা মা ছুটতে লাগলো ভালো কোনো কবিরাজ পাওয়ার উদ্দেশ্যে। এটা বলে রাখা ভালো যে আমার বাবা মা তেমন একটা কবিরাজ পছন্দ করতো না, বা তারা কবিরাজকে বিশ্বাস করতো না। কিন্তু সেদিন আমার জন্যে, আমার ক্ষেত্রে তারা কবিরাজকে খুঁজতে লাগলো। ভালো কোনো কবিরাজই পাচ্ছিল না তারা যেই কবিরাজের কাছেই যাচ্ছিল সেই কবিরাজেই ভণ্ড প্রতারিত হচ্ছিল। এক কবিরাজের কাছে গেল, সে বলল যে আপনার মেয়ে মারা গেছে, তাকে আর কখনোই পাবেন না। আমার মা বাবা তো আরো বেশি ভেঙে পড়ে। তারপর সে আরেকটা কবিরাজের কাছে যায়, সে বলল যে আপনার মেয়ে বেঁচে আছে, তবে তাকে পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। তবে তাকে একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে তাকে এনে দিতে পারবো, তবে তার জন্যে আমাকে হাদিয়া দিতে হবে 40,000 টাকা। সে কথা শুনে আমার বাবা মা এক মুহূর্তে রাজি হয়ে গেল, কারণ তাদের কাছে আমার চাইতে টাকাটা বেশি বড় ছিল না। তাই তারা তাকে সেদিনেই 40,000 টাকা দিয়ে এবং কবিরাজ যা যা বলেছিল সেগুলো করে তারা বাড়ি চলে আসে। তবে সেই 24 ঘন্টা ছিল খুব কম সময়। 48 ঘন্টা পেরিয়ে গেল, 2 দিন হয়ে গেল, তারপরেও আমাকে সেই কবিরাজ খুঁজে বের করতে পারলো না, এনে দিতে পারলো না। আমার বাবা মা হতাশ হয়ে আরেকটা কবিরাজের কাছে গেল। সে বলল 12 ঘন্টার মধ্যে আমাকে ফিরিয়ে দিতে পারবে। তার জন্য হাদিয়া দিতে হবে 50,000 টাকা, 505 টাকা, এবং কি একটি রাম ছাগল তাদেরকে দিতে হবে। আমার বাবা মা পরক্ষণেই তাই করলো। 50,000 টাকা এবং 505 টাকা দিয়ে একটি ছাগল এনে দিয়ে তাকে বলল যে এখন আমার মেয়েকে আপনি এনে দেন। সে বলল আপনার মেয়ের অনেক কিছু লাগবে। তখন আমার বাবা মা বলল যে কি লাগবে।
বলল যে আপনার মেয়ের জামা কাপড়, তার পছন্দের জিনিস এবং কি কাফনের 2 টুকরো কাপড় লাগবে। এগুলা বলতেই আমার বাবা মা সব কিছু অ্যারেঞ্জ করে দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেল। তবে আমি নিখোঁজ হওয়ার 4 দিন হয়ে গেল, তারপরেও কোনো কবিরাজ আমাকে আমার বাবা মার কাছে ফিরিয়ে দিতে পারছিল না। যখন 5 দিন শেষ হয়ে 6 দিনের পড়ল, তখনই আমার মায়ের নিকট ফোন এলো যে এক দুঃসম্পর্কের আত্মীয় বলল যে একটি কবিরাজ আছে, সেই কবিরাজের কাছে গেলে হয়তোবা আপনার মেয়েকে পেতে পারে, সে আপনার মেয়েকে ফিরিয়ে দিতে পারে। তখন আর অন্য কিছু না ভেবে আমার বাবা মা চলে গেল সেই কবিরাজের কাছে। সেই কবিরাজটা এতটাই ভালো ছিল যে আমার মা বাবাকে বলতে লাগলো যে আপনারা চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমি তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। ওই অপরওয়ালার উপরে তাওয়াক্কুল রাখুন, বিশ্বাস রাখুন, অবশ্যই আমি তাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। তার নাম ছিল, সেই কবিরাজের নাম ছিল মোখলেস। সেই আলেমের নিকট আমার বাবা মা গিয়ে খুব স্বস্তি বোধ করল। উনি তখন বলল যে আমি আপনাদের কিছু দোয়া এবং কিছু আমল শিখিয়ে দিচ্ছি, আপনারা সেগুলো করবেন আর আমি আমার যা করার তা করব, ইনশাআল্লাহ ফিরে আসবে। তবে আমাকে ফি হিসাবে কিচ্ছু দিতে হবে না, আপনারা যদি আপনাদের মেয়েকে ফিরে পান অবশ্যই গরিবদের মাঝে কিছু দান সদকা করে দিবেন। এই আলামের 5 দিন শেষ হয়ে 6 দিনের সূর্য উদিত হলো, আর তখনই আমি আমার এক আত্মীয়র বাড়িতে কিভাবে পৌঁছে গিয়েছিলাম তা আমি নিজেও জানি না। সে আত্মীয় ফোন করে বলল যে আপনার মেয়ে আমাদের বাড়িতে এসেছে, এসে নিয়ে যাবেন। অতঃপর তারা বাসায় গিয়ে আমাকে তাদের নিকট নিয়ে আসে। যখন আমাকে বাড়িতে নিয়ে আসে, ওই আলেম খবর পেয়ে আমাদের বাড়িতে আসে। আলেম বলল আপনি দ্রুত রুকাইয়া করুন অভিজ্ঞ রাক্কির মাধ্যমে। তখন ওই রুকাইয়া করার জন্য রাক্কিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। ভাগ্যক্রমে ওই মেয়ের কাজিন আমার লিস্টে ছিল। দ্রুত যোগাযোগ করে পরিবারের থেকে আমার বাবা মা অনুমতি নিয়ে প্রথমে মেয়ের নিকট যেতেই পারেন। বাসায় ঢোকার পর মেয়ে রুকাইয়ার কথা শুনে রুমের দরজা লাগিয়ে দিয়েছিল যে সে রুকাইয়া করতে পারবে না। আমার বাবা মার অনেক আকুল মিনতির পর সে মেয়েটি দরজা খুলে বলল যে আমি আপনাদের জন্য করব শেষবারের জন্য, তবে যতবারই আমি রুকাইয়া করেছি ততবারই আমার ক্ষতি হয়েছে। এই বলে সেই মাওলানা সাহেব ওই মেয়েটিকে বলতে লাগলো যে তুমি এখনই অজু করে এসে রুকাইয়া করো, আর আমি আমার ধ্যানে বসছি। এ কথা শুনে আমার মধ্যে কেমন যেন একটি অন্যরকম আচরণ বোধ করছিল। সবাই দেখতে লাগলো যে আমার উপরে ওই জিনটা ভর করেছিল। বিকটভাবে চিল্লাতে লাগলো, যে বলতে লাগলো দোহাই লাগে তোদের, তোরা রুকাইয়া দিবি না, তোদের যা লাগে, যা তোদের জানতে ইচ্ছে করে আমি সবই বলবো, তবে তোরা রুকাইয়া দিস না। সেই মাওলানা সাহেব বলল যে তোর একটা কথাও এখন আমরা শুনবো না, তুই এই মেয়েটাকে যতটুকু কষ্ট দিয়েছিস তার চাইতেও বেশি তোকে কষ্ট দেব। তখন সেই মেয়েটি যখন রুকাইয়া দিল, রুকাইয়া দেওয়ার সাথে সাথেই জিনটির মধ্যে একটি যন্ত্রণা অনুভব করতে পারলো সবাই। জিনটি ছটফট করতে লাগলো আর বলল আমাকে আমার গুরু এই মেয়েটার কাছে পাঠিয়েছে মেয়েটাকে হত্যা করার জন্য, তোদের দোহাই লাগে তোরা রুকাইয়া ছেড়ে দিয়ে আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে আমি চলে যাব ওকে ছেড়ে।
তবে মাওলানা সাহেব বলতে লাগলো যে মেয়েটিকে তো হত্যা করবি, কর, হত্যা করে ফেল, এখন দেখি তোর কত ক্ষমতা। সেই জিনটি বলতে লাগলো, দোহাই লাগে তোদের, তোরা যা জানতে চাস আমি তাই বলবো, আমাকে ছেড়ে দে। মাওলানা বলল যে তাহলে বল তোকে কে পাঠিয়েছে বা কেনই পাঠিয়েছে। তখন বলল যে আমাকে আমার গুরু পাঠিয়েছে। তখন বলল যে তোর গুরু কেনই বা তোকে পাঠিয়েছে মেয়ের কাছে, কি উদ্দেশ্যে? তখন বলল যে এই মেয়ের জন্মদিনের দিন তার এক বন্ধু তাকে একটি পুতুল গিফট করেছিল, পুতুল দিয়েছিল। সেই পুতুলটা ছিল কালো জাদু করা, এবং সেই কালো জাদুটা করেছিল আমার গুরু। সে থাকে রাঙামাটি, এবং তার নির্দেশে আমি এই মেয়েটিকে হত্যা করতে আসি। সেই ছেলেটি চেয়েছিল যে এই মেয়েটিকে মেরে ফেলবে। আমাকে ছেড়ে দে, আমি তো তোদেরকে সব বলে দিলাম। তখন সে মাওলানা বলল, তোকে তো এত সহজেই ছাড়ব না, মেয়েটিকে কতই না কষ্ট দিয়েছিস তুই এতদিনে। এরপর যখন হুজুর দোয়া পড়তে লাগলো এবং তার উপরে পানি ছিটাতে লাগলো, ওই জিনটা ছটপট করতে করতে চিৎকার করতে লাগলো, এবং কিছুক্ষণ পর ওই জিনটা আমার থেকে চলে যায়। এবং যাওয়ার পথে সে আমাদের বাড়ির পাশে একটি নিম গাছ ছিল, সেই নিম গাছের একটা ডাল ভেঙে দিয়ে চলে যায়। তারপর সেই ছেলেটিকে আমার বাবা মা পুলিশের হাতে দেয়। আর এই সব ঘটনা আমার মার থেকে, বাবার থেকে এবং আত্মীয় স্বজনের থেকে শুনেছি। আর কিছুদিন পর পর সেই মাওলানা সাহেব আমাকে দেখতে আসতো। আসলে সেই তাবিজটা করেছিল, সেই কালো জাদুটা করেছিল আরেকটা মাধ্যমে। সেটা করার জন্য দুইটা তাবিজ প্রয়োজন ছিল ওই ছেলেটা। একটা তাবিজ সে কবরস্থানে পুঁতে রেখেছিল, আর একটা ওই পুতুলের মধ্যে রেখেছিল। তারপর ওই পুতুলটাকে মাওলানা সাহেব আমার ঘর থেকে বের করে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে, এবং সেই ছেলেটাকে দিয়ে ওই কবরস্থান থেকে ওই তাবিজটা তুলে সেটাও পুড়িয়ে ফেলে। সেদিন থেকে আমি মানসিকভাবে সুস্থ হলেও শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। কারণ ওই হারপিক খাওয়ার পরে আমার লিভারে খুব সমস্যা দেখা দিয়েছে। আমি এখনো হসপিটালে আছি, এখনো অসুস্থ আছি। তবে এতটুকু সবার কাছে বলতে চাই যে কালো জাদু করা ভালো নয়। কালো জাদু করা আসলেই খুব খারাপ একটি জিনিস। আপনার এই খারাপ উদ্দেশ্যের জন্য কোনো এক মানুষের প্রাণও চলে যেতে পারে। তাই আপনারা এই কালো জাদু, খারাপ কাজ থেকে, এই জাদুটোনা থেকে বিরত থাকুন। নিয়মিত কোরআন সুন্নাহর অনুসরণ করে আমল করুন। আসুন আপনারা জিকির করুন, আপনারা আল্লাহ তাআলার ইবাদত করুন, এবং কি এর সাথে সাথে নিয়মিত আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস এগুলা পড়ে নিজের শরীরকে বন্ধ করে রাখুন। তাহলে কোনো জিন, জাদুটোনা আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। যদি আমার এই ঘটনাগুলি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমার লেখায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঘটনাগুলির প্রেক্ষাপটে কিছু ছবি দেয়া আছে, সেগুলো দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বোন তোমাকে, তুমি এত সুন্দর করে ঘটনাটি লিখেছ। আসলে জানি না আমি ঘটনাটা পড়েছি, আমার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই লিসেনার্স আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে, আপনাদের মাঝে অনেক দিন পর ঘটনা নিয়ে এসেছি। ঘটনাগুলি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগবে,
কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর সানজিদা আপ্পির ঘটনাটি আসলেও আমার কাছে খুব ভালো লেগেছে। দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আমাদের মাঝে আরও অনেক ভৌতিক ঘটনা নিয়ে আসুন, যে ঘটনাগুলি আমাদের লিসেনারদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। আজকের মতো সবার কাছে বিদায় নিচ্ছি। অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা বা আপনাদের আত্মীয়র সাথে, আপনাদের পাড়া প্রতিবেশীদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি শেয়ার করতে চাইলে আমাদেরকে ইমেল করুন। ইমেলটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। অবশ্যই সেখানে গিয়ে আপনার নাম, ঠিকানা এবং আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।